প্রথমে বলবো যার মান নেই তার আবার মান হানি হয়, সেটা একটা ওই মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার। সিবিআই তো বিশেষ করে কোনো কাজ করেই নি, তা নাহলে তারা 90 দিন বাদে কেন তারা কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো না, কোর্ট যা করার করতে পারে। তা আমাদের আদালতে টানতে গিয়ে ওনাকে কিন্তু প্রথম আদালতে যেতে হয়েছে, এবং উনি মনে করে রাখবেন আমরা কিন্তু সহজে ওনাকে ছেড়ে দেবো না। আতঙ্কিত উনি, ওনাকে যেহেতু বলা হয়েছে বলে আমরা সিবিআইকে মুখ খুলেছি কিনা উনি জানলেন কী করে? এই কথাটা সবার আগে এই প্রশ্নটাই আমি এখানে করবো যে আমরা সিবিআইকে বলেছি কি না উনি জানলেন কী করে, কিন্তু সিবিআই দেখেনি, এটাই আমাদের দুর্ভাগ্য। এমনকি আমাদের তৃণমূলের হয়ে ভোটেও দাঁড়াতে বলেছেন, তাই ওনাদের এই জঘন্যতম কথা উনি কি সারা বিশ্বের মানুষকে বোঝাতে পারবেন যে অভয়ার বিচার হয়ে গেছে? ওনারা প্রভাবশালী বলে ওনাদের ছেলে মেয়েরা বাইরে পড়েন, আজকে আমরা প্রভাবশালী নই বলে আমার মেয়েটাকে কাজের জায়গায় মারা হলো, খুন করা হলো, ধর্ষণ করা হলো। এটা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। কোথায় ঘটলো দুর্ঘটনাটা? ঘটনাটা ঘটানো হয়েছে, কোনো দুর্ঘটনা নয়, এটা প্রাতিষ্ঠানিক একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। আমি এই হাতের শাখাটা আর পরবো না। সেই মানসিক কোনোরকম ওইটুকু সামান্য চাপে কিছু হবে না, আরও বড় কিছু কুণাল ঘোষকে ভাবতে হবে এবং তার দলবলকে ভাবতে হবে। তাহলে যদি ভাবতে পারে তাহলে আমাদের সরাতে পারবে না। হয়তো সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এই যে অভয়ার নাম করে এত টাকা জুনিয়র ডক্টররা তুললেন, তাদের ফান্ডে আসলো, তার এতটুকুও কি অভয়ার বিচারের কাজে খরচ হলো? এ বিষয়ে কিছু বলবেন? প্রথমে বলবো যার মান নেই তার আবার মান হানি হয়, সেটা একটা ওই মাছের মায়ের পুত্র শোকের মতো ব্যাপার। আর দ্বিতীয়ত আমরা মিথ্যে কথা বলতে যাব কেন? এটা তদন্তের আওতায় আনা হোক, উনি যে এটা করেননি সেটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে বার করা হোক যে আমরা মিথ্যা কথা বলছি। তার আগেই একটা আমরা যে সবই হারিয়ে ফেলেছি, তারপরে আমরা মিথ্যা কথা বলতে যাব? আমরা তো আর ওই নামটা আমি মুখে আনি না, ওই মুখপাত্রর মতো কোনো ক্ষমতাও চাই না, রাজনীতিও চাই না, টাকা পয়সাও চাই না। সেটা মনে হয় সারা বিশ্বের লোক 1 বছরে দেখেছে। তাই আমরা নতুন করে কিছু প্রমাণ করার নেই, প্রমাণ যা ওনারাই করবেন। তবে আমি এটাই বলবো যার মান নেই তার আবার মানহানি হয়, এটা একটা মানে অবান্তর কথা। যে ওনার কোনো দিন মান আছে বলে আমাদের সম্বন্ধে উনি সেই প্রথম দিন থেকেই যেভাবে কথা বলে আসছেন, আমরা জাস্ট ঝেড়ে ফেলে দিই, ওনাকে মানুষ বলে মনে করি না বলে। কুণাল ঘোষ বলছেন যে অভয়ার মা বাবার প্রতি সমবেদনা জানিয়েই বলছি যে একটি রাজনৈতিক দলের কথায় কেন আপনারা প্রভাবিত হচ্ছেন, এবং একই সঙ্গে তার বক্তব্য অ্যাকর্ডিং টু কুণাল ঘোষ যে অপরাধ করেছে সে শাস্তিও পেয়ে গেছে, তারপরেও একটা রাজনৈতিক দলের কথায় প্রভাবিত হয়ে আপনারা কেন 9 তারিখ নবান্ন অভিযান করলেন? এ বিষয়ে কিন্তু কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, কি বলবেন? যে অপরাধ করেছে শাস্তি পেয়েছে, ওনার বক্তব্য অনুযায়ী ঠিকই আছে। ওনার বক্তব্য তো এটাই হওয়া উচিত, কারণ সরকারের বক্তব্য আর ওনার বক্তব্যের কোনো পার্থক্য নেই। কিন্তু টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তাদেরও কিন্তু সিবিআই আর গ্রেপ্তার করেছিল। 90 দিন হেফাজতে রাখার পরে সাপ্লিমেন্টারি চার্জশিট না দিয়ে তাদের ছেড়ে দিয়েছি। এটার কি হবে? তারপরে আমাদের যে সমস্ত তথ্য প্রমাণ সিবিআই বের করেছে, যে সমস্ত রিপোর্ট সিবিআই বের করেছে, সেখানে দেখা যাচ্ছে অন্যের উপস্থিতি সেখানে পরিষ্কার। সেগুলো কারা বের করবে? সেগুলো কি সিবিআই বের করবে না? আর সবার আগে একটা কথা বলে রাখি, আমরা যখন প্রথম হাইকোর্টে অ্যাপিল করেছিলাম তখন কিন্তু আমরা সিবিআই চাইনি, আমরা চেয়েছিলাম ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন এজেন্সি এবং কোর্ট মনিটরিং, বলতে সিট টাইপের কিছু একটা ভালো সিট গঠন করে কোর্ট মনিটরিং করে বিষয়টা তদন্ত করুক। কিন্তু কোর্ট সিবিআইকে ভালো মনে করেছিল, সেই জন্য সিবিআইকে দিয়েছিল। এই কথাটা বারবার তৃণমূলের পক্ষ থেকে বলা হয় যে আমরা সিবিআই চেয়েছিলাম, এখন সিবিআইয়ের কথা মানছি না। সিবিআই আমরা কোনো কালে চাইনি, এবং সেটা ডিরেক্টরের সামনে গিয়েও আমরা বুঝিয়ে দিয়ে এসেছি এটা আপনারা ভুল বলছেন। সিবিআই আপনাদের কিন্তু আমরা মামলা দিতে কখনোই চাইনি, কোর্ট আপনাদের ভালো মনে করে দিয়েছিল। কিন্তু সেখানে কোর্টের মানে এটা একটা আদালত অবমাননার মধ্যে পড়ে বলে আমার ধারণা। এই যারা এই কথা বলেন যে সিবিআই চেয়েছিলেন, এখন সিবিআইকে বিশ্বাস করছে না, সিবিআই তো বিশ্বাস করার মতো কোনো কাজ করেই নি। তা নাহলে তারা 90 দিন বাদে কেন তারা কোর্টে দাঁড়িয়ে বলছে যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দেবো না, কোর্ট যা করার করতে পারে। কুণাল ঘোষ কিন্তু বলছেন যে ঘটনার প্রতি আমার পূর্ণ সহানুভূতি রয়েছে, যে জঘন্য ঘটনা একটা ঘটেছে, কিন্তু এবং তার জন্য অপরাধী শাস্তি পেয়েছে, কিন্তু তাই বলে আপনারা যা মুখে আসবেন তাই বলবেন সেটা তো হতে পারে না, আপনাদেরকে এর জন্য ক্ষমা চাইতে হবে। উনি 9 আগস্ট একটা ভিডিও আমাকে পাঠিয়েছিলেন, যেটা হাস্যকরও ছিল, আর এটা মানা কিছুতেই সম্ভব ছিল না। এবং সেই ভিডিও আসার পরে আমি ওনাকে ব্লক করে দিই আমার মোবাইলে। উনি বহুদিন ধরে আমাকে ফোন করেন,
বিভিন্ন হোয়াটসঅ্যাপ চ্যাট করেন, বিভিন্ন রকমভাবে প্রভাবিত করার চেষ্টা করেন, এবং যাতেই আমরা এই যে লড়াই চালাচ্ছি লড়াই থেকে ফিরে আসি সে সমস্ত অনেক কথাবার্তা হোয়াটসঅ্যাপ কলে বলেন, কিন্তু আমরা এই সমস্ত ওনাকে জাস্ট পাত্তা দিই না। কল করেন, অনেক সময় কল ধরিও না, কয়েকবার করার পরে বাধ্য হয়ে তখন ধরতে হয়। এই ধরনের ঘটনা অনেক দিন ধরেই ঘটছে। যোগাযোগ আমাদের সঙ্গে যোগাযোগ রাখেন এবং বিভিন্ন রকম হোয়াটসঅ্যাপ চ্যাট ফ্যাট করেন এবং বিভিন্ন রকম প্রস্তাবও দেন, সেগুলো পরিষ্কার বলবো না এখন, যেহেতু আদালতে নিয়ে গেছেন, আমাদেরও আদালতে যেতেই হবে। তখন আমাদের আদালতে টেনেছেন, তা আমাদের আদালতে টানতে গিয়ে ওনাকে কিন্তু প্রথম আদালতে যেতে হয়েছে, এবং উনি মনে করে রাখবেন আমরাও কিন্তু সহজে ওনাকে ছেড়ে দেবো না, এটা আমরা হুঁশিয়ারি দিয়ে রাখলাম ওনাকে। কুণাল ঘোষ বলছেন যে আপনারা মিডিয়ার সামনে যা ইচ্ছা তাই বলছেন, সেখানেও বুলি আওড়াচ্ছেন, এবং একই সঙ্গে বলছেন যে আমি মামলা করেছি, আমার বিরুদ্ধে যা বক্তব্য যা তথ্য সেগুলো যদি সত্যি হয় তাহলে সেগুলো কোর্টে বিচারককে জমা দিন, প্রিন্ট আউট দিন মিডিয়াকে, কিন্তু এতদিন পর্যন্ত আপনারা সিবিআইয়ের কাছে মুখ খোলেননি কেন? উনি আতঙ্কিত, ওনাকে যেহেতু বলা হয়েছে বলে আমরা সিবিআইকে মুখ খুলেছি কিনা উনি জানলেন কী করে? এই কথাটা সবার আগে এই প্রশ্নটাই আমি এখানে করবো, যে আমরা সিবিআইকে বলেছি কি না উনি জানলেন কী করে? কিন্তু সিবিআই দেখেনি, এটাই আমাদের দুর্ভাগ্য। কিন্তু উনি এখন আতঙ্কিতও আছেন, আমাদের সঙ্গে এই ব্যবহারটা করে উনি এখন আতঙ্কিত হয়ে পড়েছে, এবং সারা রাজ্যবাসীর কাছে ওনাকে কৈফিয়ত দিতে উনি বুঝে গেছেন। আপনারা বলেছিলেন, আপনারা ক্লেম করেছিলেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কুণাল ঘোষ তাদের মুখপাত্র হয়ে তিনি সিবিআই এর সঙ্গে সেটিং করেছেন, এবং সেটার জন্য উনি সিজিও কমপ্লেক্সে গেছেন এবং সেখানেই এই সম্পূর্ণ ব্যাপারটা সেটিং করে ব্যাপারটা ধামাচাপা পড়েছে। এর সপক্ষে আপনাদের কাছে কোনো তথ্য প্রমাণ কিছু কি আছে? এটা বলা যাবে না, তবে উনি অনেকবার আমাদের ফোন করে টাকা নিয়ে সেটেলড হওয়ার জন্য বলেছেন, এবং কি এমনকি আমাদের তৃণমূলের হয়ে ভোটেও দাঁড়াতে বলেছেন। আমরা তো বলেছি আমরা কোনো রাজনীতি চাই না। এই যে আমার মেয়ে যখন পেশেন্ট দেখতো তখন তার কাছে যে পেশেন্ট আসতো, কেউ কি তৃণমূল, বিজেপি, সিপিএম এইভাবে কেউ পেশেন্ট আসতো? সে পেশেন্ট বলে পেশেন্টদের দেখতো, আর তার সেই যে আন্তরিকতা, সেটা থেকেই সারা বিশ্বের মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে। তাই ওনাদের এই জঘন্যতম কথা উনি কি সারা বিশ্বের মানুষকে বোঝাতে পারবেন যে অভয়ার বিচার হয়ে গেছে? ওনারা প্রভাবশালী বলে ওনাদের ছেলেমেয়েরা বাইরে পড়েন, আজকে আমরা প্রভাবশালী নই বলে আমার মেয়েটাকে কাজের জায়গায় মারা হলো, খুন করা হলো, ধর্ষণ করা হলো। এটা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে। কোথায় ঘটলো দুর্ঘটনাটা? ঘটনাটা ঘটানো হয়েছে, কোনো দুর্ঘটনা নয়, এটা প্রাতিষ্ঠানিক একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হয়েছে, আমার মেয়েকে মেরে ফেলা হয়েছে। এটা ওনারা সারা বিশ্বের কোনো লোককে বোঝাতে পারবেন একা সঞ্জয় রায় গিয়ে আমার মেয়েটাকে মেরে ফেলেছে আর কেউ নেই জড়িত? তাহলে আমরা মেনে নেব সেটা। কুণাল ঘোষ যেটা বারবার বলেছেন, সেই সপক্ষে আপনাদের কিছু চ্যাট কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, চ্যাটটা দেখা যাচ্ছে ব্লার করা অবস্থায়, যে আপনারা সেই চ্যাটের স্ক্রিনশট দিয়েছেন যে কুণাল ঘোষ আপনাদের সঙ্গে এই জাতীয় কথাবার্তা বলেছেন। কিন্তু আমরা ওইগুলোতে কর্ণপাত করিনি, কারণ প্রথম থেকেই সবাই দেখেছে আমরা কোনো সেটেলমেন্টে যাইনি। প্রথমেই 9 তারিখ, সেই 9 আগস্ট 2024 আমার মেয়ের ডেড বডির সামনেই ডিসি নর্থ আমাদের টাকার বান্ডিল অফার করেছিলেন, এবং সেটা যেন আমরা কাউকে না বলতে পারি সেজন্য আমাদের বাড়ি পাহারাও দেওয়া হয়েছিল। কিন্তু আমি অনেক দুঃখে বলে ফেলেছিলাম, কথাটা বলে ফেলেছিলাম বলেও একটা আলাদা ভিডিও করে নেওয়া হয়েছিল ঘোলা থানার আইসি আর সঞ্জীব মুখার্জি মিলে, যে না আমরা কথা বলিনি, আমরা ভয়ে বলে দিয়েছিলাম যে না আমরা বলিনি। কিন্তু যখন আমরা আরজি করে গিয়ে সেই কোশ্চেনটা আবার তুলি, তখন কুণাল ঘোষই আবার ওই যে নকল ভিডিওটা বানিয়েছিল আমাদের কাছ থেকে, সেই ভিডিওটা বাইরে ছড়িয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এগুলো প্রথম থেকেই আমাদের সহ্য করানো হচ্ছে, আমরা এগুলোতে কোনো নাই। আমরা দৃঢ়প্রতিজ্ঞ যে আমার মেয়ের ন্যায় বিচার, আমি সেই যেদিন ওর মুখটা, রক্তাক্ত মুখটা আমি দেখে যে প্রতিজ্ঞা করেছিলাম তোর যতদিন বিচার না দেব ততদিন আমি মাথা আঁচড়াবো না। আমি এখনও দেখে সবাই আমার মাথাটা অবিন্যস্ত থাকে। এবার আমার সেই 9 আগস্ট পুলিশ মেরে আমার হাতের শাখাটা ভেঙে দিয়েছে, সেখানেও আমার একটা প্রতিজ্ঞা রয়েছে যে আমি যতদিন মেয়ের বিচার না আনতে পারবো আমি এই হাতের শাখাটা আর পরবো না। আমাকে তখনই সবাই শাখা পরাতে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমি যাইনি। আপনাদের সঙ্গে এই যোগাযোগটা উনি করলেন কিভাবে? হঠাৎ করে ঢোকেননি উনি, 5-6 দিন পর থেকেই ফোন নাম্বার জোগাড় করে, প্রথমে আমরা বুঝতে পারিনি। আমার হাজব্যান্ডের ফোনটা নিচেই ছিল, উনি নিচে কারোর সঙ্গে ফোনে কথা বলছিলেন, কিন্তু তখন আমি উপর থেকে ওনার ফোনটা স্পিকারে দেওয়া ছিল, গলার সাউন্ড শুনে আমি বুঝে গিয়ে বলছি তো কুণাল ঘোষের সঙ্গে তুমি কেন কথা বলছো?
সেই 5 দিন পর থেকেই উনি আমাদের সঙ্গে সবসময়, আমার বাবা মা ডাক্তার ছিলেন, আমি ডাক্তার নই, আপনাদের উপর সহানুভূতি আছে। আমি ওনাকে বলবো প্লিজ এরকম মানে নির্লজ্জ লোকেরা আমাদের উপর সহানুভূতি দেখাবেন না। আর আমরা কারো কাছেই সহানুভূতি চাই না। সহানুভূতি বলতে কি বলছেন ওনারা? বলছেন যে বাবা মা মানে অ্যাকচুয়ালি পাগল হয়ে গেছে সন্তান হারিয়ে। আমরা কি পাগল হয়ে গিয়ে কাউকে বলছি যে আমাদের মেয়েকে ফিরিয়ে দাও? বলছি না তো। সেটা সামান্য ন্যায় বিচার চাইছি। আমরা যে বলছে মানসিক ডিস্টার্ব, মানে আমরা পাগল হয়ে গেছি। তো পাগল হয়ে আমরা কি কাউকে গিয়ে বলছি যে আমাদের মেয়েকে ফিরিয়ে দাও? সেটা কেউ পারবে না, সেটা আমরা জানি। আমরা চাইছি ন্যায় বিচার। শুধু অযথা এই উল্টাপাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা করলে আমরা বিভ্রান্ত হয়ে যাব না। কারণ আমরা অনেক কষ্ট করে মেয়েটাকে বড় করেছিলাম এবং ভালো ডাক্তার, যে গুণগুলো থাকলে একটা মানুষ লাইফে ভালো থাকে সেই গুণগুলো ছিল আমার মেয়ের মধ্যে বলে আজকে তাকে চলে যেতে হয়েছে দুনিয়া ছেড়ে, পৃথিবী ছেড়ে, মা বাবাকে ছেড়ে। এই যে নবান্ন অভিযানে আপনারা দুজনেই সমানভাবে আক্রান্ত হলেন এবং তার মানে সেই ছবি দেখে সারা রাজ্যের মানুষ চিৎকার করেছে এবং যথেষ্ট তোপের মুখে পড়েছে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশ। এবং এই জন্য কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে এটাও বলা হয়েছে, পুলিশের পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে নাকি এরকম কোনো ঘটনাই ঘটেনি। আপনারা এই সম্বন্ধে কি কোনো অভিযোগ করেছিলেন এবং সে মামলা করেছিলেন? তার কি হলো? আমরা এফআইআর করে মেল করে এফআইআর করেছিলাম। প্রথম যখন থানা এফআইআর নিচ্ছিল না বা জিডি নিচ্ছিল না, তখন আমরা সবাইকে ট্যাগ করে, মানে মানবাধিকার কমিশন এবং মহিলা কমিশন, সিপি এবং সমস্ত কলকাতার ওই অঞ্চলের সমস্ত থানাকে ট্যাগ করে আমরা যখন এফআইআর মেলটা করি, তারপরে একটা নিউ মার্কেট থানা জিডি করা হয়। এবং যেটা ভালো কাজ সেটা ভালো বলতেই হবে। সিপি যিনি এখন বর্তমানে, তিনি কিন্তু সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে বিষয়টা খুবই দুঃখজনক, যেটা ঘটনা ঘটেছে আমরা তদন্ত করে দেখব এবং নিজেদের সুমোটো এফআইআর করে আমরা তদন্ত শুরু করব। কিন্তু সেটা তার পরবর্তীকালে সেটা দেখা যায়। আজকে এই ঘটনাকে বিভ্রান্ত করে দেওয়ার জন্যই কুণাল ঘোষ আজকে এইভাবে মাঠে নেমে আমাদের বিভ্রান্ত করছেন এবং আমাদের এখান থেকে সরে যাওয়ার যে পেশার মানসিক চাপ সেই দেওয়ার চেষ্টা করছে, আর কিছুই নয়। সেই মানসিক কোনোরকম ওইটুকু সামান্য চাপে কিছু হবে না, আরও বড় কিছু কুণাল ঘোষকে ভাবতে হবে এবং তার দলবলকে ভাবতে হবে। তাহলে যদি ভাবতে পারেন তাহলে আমাদের সরাতে পারবেন হয়তো। কিন্তু এই সমস্ত লোভ বা এরকম ছোটোখাটো বিষয় নিয়ে জাস্ট আমরা পাত্তা দিচ্ছি না। এই সমস্ত নিয়ে, এসব নিয়ে আমাদের কোনো ভাবনা চিন্তাও নেই। আমাদের যেটা লক্ষ্য সেটা এক জায়গায় আছে, মেয়ের ন্যায় বিচার ছিনিয়ে আনা। এবং আমাদের 27 তারিখে অনেক কষ্টে ডেটটা ফিক্স করেছি আমরা হাইকোর্টে। ওই দিন আমাদের শুনানি আছে। আমাদের এখন ওদিকেই ধ্যান, অন্য কোনো দিকে আমাদের এই সমস্ত নিয়ে ভাবছি না। আপনাদের মেয়ে ডক্টর অভয়ার যে কর্মস্থল ছিল সেই আরজিকর হসপিটালেই কিন্তু ক্রাই অফ আওয়ার বলে একটা মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে এবং তার পাশে জল করছে। তার প্রাইস 51,300 টাকা নাকি সেই মূর্তি তৈরি করতে খরচ হয়েছে। অথচ যিনি মূর্তিকার তিনি বলছেন তিনি একটা পয়সাও নেননি, তিনি মন থেকে ভীষণভাবে আহত হয়েছিলেন ব্যাপারটা শুনে এবং তারপর তিনি নিজের ইচ্ছে এটা তৈরি করেছেন। এবং সেটা নিয়ে জুনিয়র ডক্টররা যে মানে অডিটে যে মানে খরচের হিসাব প্রকাশ করেছেন তা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন উঠছে যে এই যে অভয়ার নাম করে এত টাকা জুনিয়র ডক্টররা তুললেন, তাদের ফান্ডে আসলো, তার এতটুকুও কি অভয়ার বিচারের কাজে খরচ হলো? এ বিষয়ে কিছু বলবেন? এটা ব্যাপারটা হচ্ছে জুনিয়র ডাক্তাররা কীভাবে ফান্ডিং করছে, কি করছে, এই ব্যাপারটা আমরা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এর বিষয়ে আমরা কোনো কিছুই জানি না। সুতরাং এই বিষয় নিয়ে আমরা কোনো মাথা ঘামাই না। এবং অনেক রকম প্রস্তাব আমাদের এইখান থেকেও ওরা দেয়নি, অন্য অন্য জায়গা থেকে এসেছিলো, কিন্তু আমরা এই সমস্ত জাস্ট পাত্তা দিইনি। সুতরাং এই নিয়ে আমরা মন্তব্য করাটা আমাদের পক্ষে একটু কষ্টকর। 1 বছর হয়ে গেল, এখনও পর্যন্ত কি অভয়ার তদন্তে কোনো আশার আলো দেখতে পাচ্ছেন? অবশ্যই দেখতে পাচ্ছি। আমাদের যে লড়াইটা একটু কঠিন, যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। সুতরাং সেই কঠিন লড়াই আমাদের জেতাই একমাত্র লক্ষ্য। লড়াইটা কঠিন, লড়াইটা চালিয়ে যেতে হবে। আর একটা কথা বলি, আগামী 8ই সেপ্টেম্বর সারা পৃথিবীব্যাপী আরেকবার আলোড়ন সৃষ্টি হবে। একটা 136টা দেশের প্রতিনিধিরা একটা বিভিন্ন জায়গায় তারা আন্দোলনের ডাক দিয়েছেন। ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে যারা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত তাদেরও বলবো, এই 8ই আগস্ট বিকেল 5টা টাইম দিয়েছেন ওরা, সারা পৃথিবী জুড়ে সেদিন একই সঙ্গে আন্দোলন মুখরিত হবে। আর এইখানকার সবাইকে আহ্বান করব ওই আন্দোলনের জন্য তারা অবশ্যই যোগ দেন।